স্ত্রী নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও, দিশেহারা স্বামী। বিস্তারিত জানাচ্ছিলেন নিজস্ব প্রতিবেদক। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি সাদেরফিন ভাবনা। নরসিংদী জেলার শিবপুর উপজেলা অধীন ঘাসিরদিয়া গ্রামের এক গৃহবধূ নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ঘাসিরদিয়া গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহিদ রুবেলের স্ত্রী কোহিনুর আক্তার হঠাৎ করে বাড়ি থেকে উধাও হয়ে যান। যাওয়ার সময় তিনি নগদ ৬৫,০০০ টাকা ও বেশ কিছু স্বর্ণালংকার সঙ্গে নিয়ে গেছেন বলে অভিযোগ করেন স্বামী আব্দুল ওয়াহিদ রুবেল। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও কোহিনুর আক্তারের কোনো সন্ধান পাওয়া যায়নি। আত্মীয় স্বজন ও বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তার অবস্থান নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় পরিবারের উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্বামী আব্দুল ওয়াহিদ রুবেল বলেন, আমি আমার স্ত্রীকে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাইনি। নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ায় আমি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি কোহিনুর আক্তারের সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। বাচ্চা রাইখা টাকা পয়সা সব কিছু গয়না এগুলি নিয়ে সে চলে গেছে। সে কোনো খারাপ ব্যবহার না, কোনো কিছু না, এত সুন্দর ভালো ব্যবহার করতেছি, সংসার করতেছি, সে আমার সাথে হঠাৎ করে এরকম প্রতারণা করে সে একবারে চলে গেছে। সে গেছে, তার কোনো আবৃত্তি নাই, সে আমার ভাত খাইতো না, কোনো আবৃত্তি নাই। ১.৫ বছরের একটা বাচ্চা, ১.৫ বছরের বাচ্চা দিয়ে গেছে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সে জাগ্গা চলে গেছে, কিন্তু আমার জিনিস পূরণগুলি, যে ক্ষতিপূরণগুলি, স্বর্ণ গয়না টাকা পয়সা নিয়ে যা চলে গেল। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি দেখো। সে গিয়ে একবার ফোন বন্ধ, একবার মোবাইল বন্ধ। একদিন খালি একটা আমাকে মেসেজ দিছে, মেসেজ দিয়ে বললো যে আমি ঢাকা আপনার সংসার করব না। আমি বিবাহ করছি ২০২৩ সালের জুন মাসের ৩০ তারিখে। সে বাপ মার জুড়ে বলে বিবাহ করছে, যেটাই হোক। সে ভাত খাইতো না, আগেই না করবি। সে আগে না করে নাই, কিন্তু আমার সাথে এত বড় একটা প্রতারণা করে, এত বড় একটা কইরা কীভাবে সে এটা করলো আমি কল্পনা করতে পারি না। আমি আল্লাহর কাছে বিচার দিলাম। এই দালালদের চিহ্নিত করতে হবে। এখানে দেখতে হবে সুগেন্দুর কোনো ফলোয়ার আছে কিনা। এই গরুটা ক্ষমতায় আসার পরের থেকে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, যুদ্ধ করব, দখল করে নেবে, এটা তোমার বাপের দেশ, তুমি দখল করে নেবা। মাননীয় প্রধানমন্ত্রী ইদানিং কিছু কাজ করেছেন, সত্যকে স্বীকার না করা এটা বেঈমানি করা। ২-৩টা কাজ করেছেন যেটা প্রশংসনীয়, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনাকে সম্মুখে অনেকগুলি বিপদ অপেক্ষা করছে। এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবেন সেটা চিন্তা করেন। প্রথম বিপদ হলো লক্ষ লক্ষ যুবক চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে, প্রতিদিন বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে, বিদেশি বিনিয়োগ বন্ধ। বাংলাদেশে যে সমস্ত বড় বড় বিদেশি কোম্পানিগুলি আছে তারাও তাদের কর্মকাণ্ড গুটিয়ে নিচ্ছে। তাহলে আমাদের ছেলে মেয়েরা কোথায় যাবে? দুর্ভিক্ষের আশঙ্কা, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, জনগণ দুঃসহ জীবন যাপন করছে, যার কারণে পত্রিকা খুললেই দেখবেন প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে। মানুষের মনে যখন অশান্তি হয়, মানুষ যখন সমস্যায় জর্জরিত হয়, সে তখন আর ডান বাম দেখে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদেশি দালালদের কারণে আমরা গত ১৯ বছর অনেক কষ্ট পেয়েছি। এই দালালদের চিহ্নিত করতে হবে, তাদের হাত পা ভেঙে দিয়ে পুলিশে সোপর্দ করতে হবে। এখানে দেখতে হবে সুগেন্দুর কোনো ফলোয়ার আছে কিনা। এই গরুটা ক্ষমতায় আসার পরের থেকে
বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, যুদ্ধ করব, দখল করে নেবে, এটা তোমার বাপের দেশ, তুমি দখল করে নেবা। আর আমরা যদি বলি আমরা আসাম, ত্রিপুরা, মেঘালয়, 7 সিস্টার সব দখল করে নেব, তখন কি বলবা? আমরা তো সেটা বলছি না। আমরা বলি যে আমাদের ঘরে আমাদেরকে শান্তিতে থাকতে দাও, তুমি তোমার ঘরে শান্তিতে থাকো, তোমার ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করবো না, এটা তোমাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু তোমরা প্রতিনিয়ত আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে যাচ্ছ। বাংলাদেশকে অশান্ত করার ব্যাপারে ভারত এখন নতুন পদক্ষেপ নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কাদের সিদ্দিকী সহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে আরম্ভ করে ময়মনসিংহ পর্যন্ত বর্ডার অস্থিতিশীল করেছিল। এটাকে ঠিক করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী, উনার সাথে কথা বলে, উনি খুব ভালো লোক ছিলেন, ভদ্রলোক ছিলেন, উনি এই সমস্যা নিজেই সমাধান করেছিলেন। কিন্তু এখন ভালো লোক, ভদ্রলোক ভারতে ক্ষমতায় নাই। যেই 16টা অধ্যাদেশ বাস্তবায়ন না হলে বাংলাদেশে সুশাসন নিশ্চিত করা অসম্ভব, সেইগুলা তারা ফেলে দিয়েছে। এইগুলা যদি তারা বাস্তবায়ন না করে, আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের আন্দোলন চলবে সংসদে, একই সাথে চলবে রাজপথে ইনশাআল্লাহ। গণভোটের রায়ও বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে, বাস্তবায়ন করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন, যেই পথ ধরে স্বৈরাচার চলেছিল, একই পথ ধরে আপনারাও হাঁটছেন। স্বৈরাচারের যে পরিণতি অতীতে হয়েছে, আপনাদের পরিণতি ভিন্ন হবে না যদি এই পথ থেকে আপনারা ফিরে না আসেন। সময় থাকতে অনুরোধ করি, এখনো সৎ পথে ফিরে আসুন, জাতির সাথে গাদ্দারি বেইমানি করবেন না। আপনারা এসে বলুন আমরা ইতিমধ্যে যা করেছি ভুল করেছি, আমরা জনগণের দেওয়া রায়, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব। আপনারা বলেন আপনারা নাকি সংস্কারের প্রবক্তা, আপনাদের আগে কেউ সংস্কার কর্মসূচি ঘোষণা করে নাই, কিন্তু আফসোস আপনাদের সংস্কার কর্মসূচির প্রথম দফার সাথে আপনারাই আজকে গাদ্দারি করছেন। আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদীরা যেমন করে গুম এবং খুনের সংস্কৃতি চালু করেছিল, সেই গুম সংস্কৃতিকে নির্মূল করার জন্য একটা স্বাধীন গুম কমিশন গঠন হোক। আপনারা তার বিরোধিতা করছেন। আপনারা স্বাধীন মানবাধিকার কমিশন আপনারা মানছেন না। আপনারা একটা নিরপেক্ষ কমিশনের মাধ্যমে পিএসসির নিয়োগ আপনারা মানবেন না। আপনারা উল্টা পথে চলছেন। এই সংসদের মেয়াদ মাত্র গেল 2.5 মাস। আমরা চাইনি, এখনই আপনাদেরকে শক্ত করে ধরতে আমরা সুযোগ দিতে চেয়েছি যে আপনারা আপনাদের ভুলকে সংশোধন করুন। মনে রাখবেন, আমাদের এই উদারতা যেন কোনো দুর্বলতা হিসেবে আপনাদের কাছে ধরা না দেয়। বাংলাদেশ ব্যাংকের মতো সেন্ট্রাল ব্যাংকের জায়গাটাও আপনারা ঠিক রাখলেন না, সেখানে একজন দলখানা লোককে আপনারা, অযোগ্য লোককে আপনারা বসাই দিলেন। অতীতে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলা মান রক্ষা করতে পারে নাই, বিশ্বমানে আসতে পারে নাই। আবার আপনারা দক্ষ বিসি, প্রবিসি, প্রক্টর, প্রভুষ সবাইকে সরিয়ে দিয়ে দলখানা লোকদেরকে সেখানে বসাবেন। জাতির সাথে এটি হচ্ছে প্রহসন। সংসদে লড়াই করব যাতে জাতির দাবিগুলো শান্তিপূর্ণভাবে আদায় হয়। যেখানে স্পিকারের অনুমতি নিয়ে কথা বলা লাগে, কিন্তু সেখানে যদি কথা বলতে দেওয়া না হয়, অথবা আমরা যদি জাতীয় সমস্যার সমাধান সেখানে খুঁজে না পাই, তাহলে আমরা ওখানে চলে আসব যেখানে কথা বলার জন্য স্পিকারের কোনো অনুমতি লাগবে না। আমাদেরকে মাঝে মাঝে চোখ রাঙানো হয়। কেউ কেউ বলেন যে যদি আপনারা এই করেন ওই করেন তাইলে আগামীতে এ হবে ওই হবে। বন্ধু, ভয় দেখাবেন না। যাদের নেতারা হাসতে হাসতে ফাঁসির তক্তার উপরে দাঁড়াতে পারে, তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না। পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী, প্রতিবেশীকে সম্মান করি। আমরা চাই আপনারা শান্তিতে থাকুন। আমরা চাই আপনাদের দেশের ভিতরে মানবিক পরিবেশ তৈরি হোক। আমরা চাই না ধর্মের ভিত্তিতে সেখানে বিভাজন এবং অশান্তি হোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে শুধু মুসলিম নামের পরিচয়ে মানুষকে নাজেহাল করা হচ্ছে, আর বাংলাদেশের দিকে লাল চোখ দেখানো হচ্ছে। বন্ধু, এটা তিতুমিরের বাংলাদেশ, হাজী শরিয়তুল্লাহর বাংলাদেশ। এই বাংলাদেশের দিকে চোখ রাঙাবেন না, হুমকি ধমকি দিবেন না।
আমরা চাই আমরাও শান্তিতে থাকি, আমরা চাই আপনারাও শান্তিতে থাকুন। আমাদের শান্তি নিয়ে টান দিলে কারো শান্তিই থাকবে না। আমরা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবো, এখন সেখানে যে মানবিক বিপর্যয় চলছে, আমরা এই ব্যাপারে আপনাদের বক্তব্য জানতে চাই, আপনাদের পদক্ষেপ দেখতে চাই। এই বিপর্যয় বন্ধ হোক। আমরা বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে কাউকে দেব না। আমাদের ঐতিহ্যের দিকে কেউ যেন কালো হাত এবং নখর না বাড়ায়। অতীতের যে সমস্ত ক্ষতি হয়েছে, অর্থনীতি বিধ্বস্ত হয়েছে, ব্যাংক বিমা কর্পোরেশন লুটপাট করে শেষ করে দেওয়া হয়েছে, আমাদের যুবকরা বেকার, দিন দিন বেকারের মিছিল বেড়ে যাচ্ছে। এগুলোর সমাধান কিভাবে হবে তাই নিয়ে চর্চা হবে সংসদে। আশ্চর্যের ব্যাপার, এখন চর্চা হয় 55 বছর আগে কে কি ছিল না ছিল বাহাদুরি দেখানো। আমরা যার যে ভূমিকা আছে তার জন্য অবশ্যই স্যালিউট জানাই, কিন্তু একটা জাতি যদি ভবিষ্যতের দিকে না তাকায়া চিংড়ি মাছের মতো শুধু পিছনের দিকে তাকায়, এই জাতি জীবনে এগিয়ে যেতে পারবে না। আমাদের অনেক সমস্যা। বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ পদ্মা এবং তিস্তার কারণে এখন প্রায় মরুভূমি হয়ে গিয়েছে। আওয়ামী লীগের প্রথম সরকার ক্ষমতায় আসার পর পরীক্ষামূলকভাবে 15 দিনের জন্য ফারাক্কাবাদ এটা বাস্তবায়নের সুযোগ দিয়েছিল। এর কার্যক্রম সরকারকে আমরা সাধুবাদ জানাই। ইতিমধ্যে পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়েছেন, কিন্তু এটা যেন শুধু লোক দেখানো ঘোষণা না হয়, কারো রক্ত চক্কর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। পদ্মায় পানি আনতে হবে। পদ্মার পানি আমাদের ন্যায্য পাওনা, তিস্তার পানি আমাদের ন্যায্য পাওনা। আজ রবিবার 17 মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফুলপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকে চাউর হয়েছে। ফুলপুরের মাটি, শেখ হাসিনার ঘাট, শেখ হাসিনা বাংলাদেশ আসবে, জল বৃষ্টি আদালতে ডক্টর ইউনূস সহ যারা উপদেষ্টা ছিলেন তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন। ইতিমধ্যে দেশবাসী সহ আপনারা সবাই সাক্ষী হয়েছেন, ওনারা কিন্তু এসেছিলেন কুঠা না মেধা এই একটা কারণে, যেখানে আমাদের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য, যেটা আপনারা দেখেছেন নেপালে। কিন্তু ওনারা এসে আমাদের প্রতিষ্ঠিত 1979 থেকে যে টিকা দেওয়া হতো, হাম বাম যেটা বলা হয়, যারা জাদুঘরে চলে গিয়েছিল, সেইটাকে ওপেন টেন্ডার ব্যবস্থা করেছিল। যে কারণে ইউনিসেফের আমাদের কান্ট্রি ডিরেক্টর উনি বলেছিলেন, রানা ফরওয়ার্ড গড সেক প্লিজ ডোন্ট ডু। তারপরেও তারা এটা করেছে, যে কারণে আজকে আমাদের শত শত শিশু মারা যাচ্ছে এবং আপনাদের রিপোর্টের মাধ্যমে মানুষ দেখছে। আপনাদের আরেকটি কথা বলে রাখি, এখনো বাংলাদেশে আমার মা বোনদের অনেকের বাচ্চা ইনফ্যান্ট শিশু অসুস্থ হওয়ার পরে হসপিটালে যাওয়ার মতো যোগ্যতা তাদের নাই, তাদের রিপোর্ট কিন্তু আপনাদের কাছে আসে না, তাদের সংখ্যা আসে না। এই যে হত্যাকাণ্ড, এটা পরিকল্পিতভাবে, কারণ হচ্ছে ডক্টর ইউনূসের আরেকটি ইনফরমেশন আপনাকে দেই, উনি শুধু এই বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের শেয়ার চেঞ্জ করেনি, সম্পদ শুনেছেন, সম্পদ নামে, যেটা আপনার নগদের মতো বিকাশের মতো একটা, যেটা কোটি কোটি টাকা লেনদেন করেছেন, আদম ব্যাপারে লাইসেন্স থেকে সবই নিয়েছেন, সে ধারাবাহিকতায় এই আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, যেখানে জিরো লেভেলে চলে গেছে হাম বাম যেটা, সেটাকে উনি বন্ধ করেছেন শুধু প্রাইভেটের জন্য। আমি আমার রিট পিটিশন আজকে দায়ের করেছি 6548/2026। আমি পিটিশনার, কারণ হচ্ছে এটাকে একটা থ্রোলি ইনভেস্টিগেশন করতে হবে, যেটা আইনের 3 দ্বারা ইনকোয়ারি কমিশন অ্যাক্ট, এবং ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে, এইটার জন্য আমি করেছি আগামীকালকে 2টার সময় মহামান্য আদালত কোর্ট নাম্বার 20 মেইনে এটা হিয়ারিং।